ঠিক আছে, শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যেটা দেখব যে রসায়ন বিষয়ের অধ্যায় 5, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড, যে অধ্যায়টা রয়েছে। হ্যাঁ, তো এইখান থেকে প্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার, হ্যাঁ, একবারে শুরুতেই, এটার শুরুটাই হয় যোজ্যতা ইলেকট্রন দিয়ে। কোন ইলেকট্রন দিয়ে বলো দেখি? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। এখন এই যোজ্যতা ইলেকট্রনটা বোঝার জন্য আমার সাথে একটু কথা বলতে হবে। আমরা একটু দেখি দেখি পারমাণবিক সংখ্যাগুলো মনে আছে কিনা। বলো দেখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? কত সোডিয়াম? 11। 11। ক্লোরিন? 17। 17। আরো কিছু নিচ্ছে, হ্যাঁ, ক্যালসিয়াম? 20। এই তো। 22। 20। আচ্ছা, তোমাদের লেখার দরকার হবে না, যখন লিখতে বলবো তখন লিখিও। আচ্ছা, এটা একটু ইলেকট্রন বিন্যাসটা বলো দেখি। অথবা পাশাপাশি খাতায়, রাফ খাতায় তোমরা লিখতে পারো, তবে যে খাতাতে লিখছো সরাসরি নোটবুকে, সেটাতে না লিখলেও চলবে। তাহলে কি হবে বলো দেখি, বলেন ইলেকট্রন 1 is বিন্যাসটা বলেন। 1s 2, এই 2, তো। 2s 2 টু, is তারপরে 2p P6, 6, 2p6, 3s 1, 3s এই তো। 1, ঠিক ক্লোরিনের ক্ষেত্রে 1s2, 2s2, 2s2, 2p6, 2p6, তারপরে 3s2, তাহলে কত হলো? 3s2, তারপরে 3p কত? 3p5, 3p 5। 3p5, আচ্ছা, এরপর দেখো ক্যালসিয়ামের কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত হয় বলো? 20 তো, তা বলেন বলেন কত হয়? এরপরে 6, কত হবে? 3p6 হলো, এরপরে কত হবে? 6 2 8 2 10 2 12, 12 6 18টা হলো না? এরপরে কত হবে? 4s। 3d তে তো যাবে না, 3d আগে কোথায় যাবে? 4s, 4s কত? বলেন সংখ্যাটা ঝটপট হিসাব করে বলেন কত। বলো, বলতে পারছো না? হিসাব করো। 2, কেন 2, 20 না? যে এই দেখো, 2 আর 2 4, 6 4 10 2 12, 12 6 18, 18 2 কত? 20, এই তো। আর নিলাম না, এই তিনটা হলেই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ আমরা মৌলগুলোর কি নিয়েছি? ইলেকট্রন বিন্যাস করেছি, এই তো। এখন দেখো, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এখন এই যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা দেখো? 3 নাম্বার তো, এই তো। 3 নাম্বার কিনা বলো? জি স্যার। আচ্ছা, আর এসে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন রয়েছে দেখো দেখি? এই তো। সর্বশেষ শক্তি স্তর মানে 3 নাম্বার শক্তি স্তর। আর অন্যদিকে ক্যালসিয়ামের কত আসছে দেখো দেখি? কয়টা আছে? সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? একটি। একটি, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি আছে? 30, 7টি। 7টি। আর ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে বা কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 2টি। 2টি। তো এগুলোকে বলছি আমি যোজ্যতা ইলেকট্রন। কি বলছি? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। কি বুঝলে তাহলে? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করব, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন রয়েছে বা ইলেকট্রনের যে সংখ্যাটা রয়েছে, সেটাকে কি বলছি আমরা? যোজ্যতা ইলেকট্রন। মনে থাকবে তো? মনে থাকবে? জি স্যার। জি তাহলে স্যার। তাহলে ক্লোরিনের যোজ্যতা, যোজ্যতা ইলেকট্রন কত? কয়টি? 7, 7টি। 7। হ্যাঁ, এইভাবে খুব সহজেই যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন কি বের করা যাবে না? যাবে। 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 এগুলো এই কথাগুলো বহু নির্বাচনের জন্য কিন্তু প্রযোজ্য। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি যে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। তো লিখো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। একটু ঝটপট লিখে নাও।
লেখা হয়েছে? জি স্যার। তাহলে কি লিখলে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তরে যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাকেই ইলেকট্রনের সংখ্যাকে যোজ্যতা যোজ্যতা ইলেকট্রন ইলেকট্রন বলে। বলে। ঠিক আছে, তোমাদের বইয়েও সংজ্ঞাটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই সংজ্ঞাটাও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। একই কথা, মূল জিনিসটা আমাদের একই থাকলে হলো। তাহলে যে কোনো মৌলের তুমি যোজ্যতা ইলেকট্রন বের করা যাবে না? যাবে। যাবে, তাই না? তা আমরা একটু আবার পিছনের দিকে যাই। এটুকু একটু লিখে নিতে পারো, এখন এটুকু লিখে নাও, যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখেন। শেষে লিখবে যে সোডিয়াম, ক্লোরিন ও ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন যথাক্রমে 1, 7 ও 2। লেখা হয়েছে কি? জি স্যার। তাহলে বলো দেখি, সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? 2 মিনিট। কত আসছে? সালফারের ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলেই বুঝে যাবে যে সালফারের যোজ্যতা ইলেকট্রন কত। কত আসলো? 6। 6। গুড। বাকিদের তুষ্মির কত আসছে? 6 আসছে তো? 6। তাহলে যোজ্যতা ইলেকট্রন নিয়ে কোনো প্রশ্ন আছে আর? না স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে একটা প্রশ্ন থাকা দরকার। হ্যাঁ, আমরা যোজ্যতা ইলেকট্রন কেন পড়বো, এটা আসলে কি গুরুত্ব বহন করে, বা এই যোজ্যতা ইলেকট্রনের বৈশিষ্ট্য কি? তো এখানে দেখো, আমি একটু পয়েন্ট নোটগুলো লিখে রাখছি। যদি আমি বৈশিষ্ট্য বলি, তাহলে 1 নম্বর পয়েন্টটা বলবো যে এটি সর্বশেষ শক্তি স্তরে থাকে। যোজ্যতা ইলেকট্রন থাকে কোথায় বলো? সর্বশেষ সর্বশেষ শক্তি শক্তি স্তর। স্তরে, হ্যাঁ। আচ্ছা, এটা। আর গুরুত্বর দিক থেকে বলবো কি, যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ায় কি করে? অংশগ্রহণ করে। একটা পরমাণুর মধ্যে তো যে যে কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথগুলোর মধ্যে তো ইলেকট্রন থাকে, কিন্তু কোন ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? শুধুমাত্র বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো রয়েছে, যেগুলোকে আমরা কি যোজ্যতা ইলেকট্রন বলি, সেগুলো কি করে? অংশগ্রহণ করে। তারপরে রাসায়নিক বন্ধন গঠনের সময় অন্য পরমাণুর সঙ্গে আদান প্রদান বা ভাগাভাগি হয়। তোমরা যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করেছো, তোমরা দেখছো যে বন্ধন 2 ধরনের হয়, হ্যাঁ। যে মোটামুটি 2 ধরনের, আসলে 2 ধরনের না, বন্ধন তো আরো রয়েছে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হ্যাঁ। তারপরে ধাতব বন্ধন আছে না? তো দেখবা যে আয়নিক বন্ধনের মধ্যে কি হয়, ইলেকট্রন কি হয়, আদান প্রদান হয়। আবার এই সমযোজী বন্ধনের মধ্যে কি হয়,
ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার হয়, তাই না? তো এই ইলেকট্রন যে আদান প্রদান বলো বা ভাগাভাগি বলো, যেটাই বলি না কেন, যে সেটা কোন কক্ষপথের ইলেকট্রনকে নিয়ে হয়? সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন। ইলেকট্রন। আর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তাকে কি আমরা কি বলছি? যোজ্যতা ইলেকট্রন। এই জন্য বলা হচ্ছে যে রাসায়নিক বন্ধন গঠনের সময় অন্য পরমাণুর সঙ্গে আদান প্রদান বা ভাগাভাগি হয়। তারপরে মৌলের যোজ্যতা নির্ণয়ে সহায়তা করে। মৌলের কি নির্ণয়ে? আমরা একটু পরেই যোজ্যতা পড়ব, তো মৌলের যোজ্যতা নির্ণয়ে কি করে? সহায়তা করে। তারপরে রাসায়নিক ধর্ম নির্ধারণে, রাসায়নিক ধর্ম নির্ধারণে রাসায়নিক ধর্ম নির্ধারণে কেমনে হয় দেখো। যেমন সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এক না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, সরি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো এর যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন কত বলেছিলাম বলো দেখি? এক। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত ছিল? ওয়ান ছিল। তাহলে এই যোজ্যতা ইলেকট্রন ওয়ান, দ্যাট মিন কি, যে এটি গ্রুপ ওয়ানের মৌল। কোন গ্রুপের মৌল? গ্রুপ গ্রুপ ওয়ান। ওয়ানের মৌল। আর গ্রুপ ওয়ানের মৌল মানে কি, এগুলো কোন কোন ধরনের মৌল? পর্যায় সারণীতে গ্রুপ ওয়ানের মৌলগুলোকে কি বলা হয়? ধাতু। হ্যাঁ, ধাতু তো হয়। কোন ধাতু? কোন ধাতু বলো? মৃৎক্ষার ধাতু না ক্ষার ধাতু? ক্ষার ধাতু। আহ, তাহলে যে যোজ্যতা ইলেকট্রন দিয়েই আমরা কি বের করতে পারবো? রাসায়নিক ধর্ম নির্ধারণটা করতে পারবো। বুঝা গেছে? ঠিক কিভাবে পর্যায় সারণীতে অবস্থান, এই যে যোজ্যতা ইলেকট্রন দিয়েই কি পর্যায় সারণীতে তার অবস্থানটা কি করা হয়? নির্ধারণ করা হয়। যেমন এই যে ক্যালসিয়ামের কত, ক্যালসিয়াম 20, তাই তো? এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি রয়েছে? দুইটি না? কিছুক্ষণ আগে যেটা বের করে দেখছো তোমরা, যোজ্যতা ইলেকট্রন কত ছিল? দুই ছিল তো? জি স্যার, দুই ছিল। দুই ছিল। হুম স্যার। দুই ছিল। তার মানে এটা গ্রুপ, কত গ্রুপের মৌল? গ্রুপ টু এর মৌল। তাহলে যোজ্যতা ইলেকট্রন দিয়েও যে পর্যায় সারণীতে তার অবস্থান কত সেটা কি খুব সহজে বের করা যায়। এ হলো মোটামুটি যোজ্যতা ইলেকট্রনের গুরুত্ব বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এগুলো একটু নোট করে নিতে পারো। কি লিখবে না অফ করবে? তোমরা কি লিখবে এটা? তো স্ক্রিনশট নিয়ে নিলেই তো হয়। সব যদি স্যার স্ক্রিনশট, লিখে দিন। যদি সবকিছু স্ক্রিনশট নিলে তাহলে তো পড়ার আর কি দরকার? আমি এই স্ক্রিনশট সবকিছু করে না দিই। স্যার, শুধু এইটার কথা বললাম যে এইটাই আপনি তুমি লিখে বুঝাইলেন নাও। এই যে। এইটাই 2 মিনিটে লিখো, 2 মিনিটে লিখে নাও। ওই ফাঁকি চলবে না। কিছুক্ষণ আগে এক অভিভাবক এসে আমার কাছে দেখা করতে আসছিল, মানে সরাসরি পড়বে। আমি বললাম সরাসরি পড়ার সুযোগ নেই, কয়েকজন বাচ্চা। আমি বললাম অনলাইনে দেন। অনলাইনে স্যার উদ্ভাসে ওরা 16,000 টাকা দিয়ে কোর্সটা কিনলাম, কিন্তু ভালো লাগলো না, বাচ্চার হয় না। আমি বললাম আমি তো আর উদ্ভাস না, আমি উদ্ভাসও না, 10 মিনিট স্কুল না। আমি তো শিক্ষক। তাহলে এটা তুলো দেখি, খুব দ্রুত তুলবে। যদি গুরুত্ব আসে তাহলে 1 নম্বর পয়েন্টটা দেওয়ার দরকার নেই, আর যদি বৈশিষ্ট্য চাই তাহলে 1 নম্বর পয়েন্ট সহ সবগুলো লিখতে পারবে। এটা একটা দরকার যে আমি যোজ্যতা ইলেকট্রন কেন পড়বো। স্যার হইছে। বাকিদের? আচ্ছা, যদি তাহলে আমরা নতুন কিছু একটা নিয়ে আলোচনা করি। এখন আমরা পড়বো যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা, আগে তোমরা সংজ্ঞাটা লিখে নাও, আর পরে আমরা উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করব। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে।
অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখো বুঝার রয়েছে কি বলেছে। অণু গঠনকালে, কথাটা খুব ভালোভাবে দেখো। অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলছি কি যোজনী বা যোজ্যতা। এখন অণু, আমি একটা উদাহরণ নিই, ধরো পানির একটা অণু। এখানে কয় অণু পানি বলো তো? কয় অণু পানি? এক অণু। এক অণু পানি। পানি, তাই না? তাহলে এখানে দেখো হাইড্রোজেনের কয়টি পরমাণু? দুইটি। হাইড্রোজেনের কয়টি পরমাণু এখানে? দুইটি। দুইটি। আর অক্সিজেনের কয়টি পরমাণু? দুইটি পরমাণু। দুইটি। হ্যাঁ, অক্সিজেনের বলে দুইটি। আর একটি। হাইড্রোজেনের কয়টি? হাইড্রোজেনের দুইটি এবং অক্সিজেনের কয়টি? একটি। একটি। তার তার মানে এই যে পানি গঠিত হয়েছে কি কি দিয়ে? যে হাইড্রোজেন পরমাণু আর অক্সিজেন পরমাণু, এই তো। এখন সংজ্ঞাটা মিলাও। কোন মৌলের একটি পরমাণু? এখানে অক্সিজেনের কয়টি পরমাণু? একটি পরমাণু। একটি। হাইড্রোজেনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? দুইটি পরমাণুর সাথে যুক্ত দুইটি হয়েছে। পরমাণুর সাথে। চাইলে কি সে তিনটা বা চারটা পরমাণুর সাথে যুক্ত হইতে পারতো? পারতো না। তো এটাই বলা হচ্ছে যে কোন মৌল অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যে যুক্ত হয়েছে, অর্থাৎ যেমন এখানে অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুইটি পরমাণুর সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। এই যে যুক্ত হওয়ার যে সামর্থ্য বা সক্ষমতা বা ক্ষমতা, এটাকে আমরা কি বলছি? যোজনী বা যোজ্যতা। বুঝতে পারছো না পারো নাই? পারছি। তাহলে বিষয়টা হলো অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণু অপর কোন মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার সক্ষমতাকে আমরা কি বলছি? যোজনী বা যোজ্যতা। যোজ্যতা। ইজি ভাবে পড়তে হবে, খালি মুখস্থ করলে হবে না, একটু বুঝে বুঝে পড়ো। অণু গঠনকালে কোন সময় অণু যখন গঠন করছে সে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বা সক্ষমতাকে আমরা কি বলছি? যোজনী বা যোজ্যতা। তাহলে যোজ্যতা। তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার তো নাকি? সংজ্ঞা বুঝলে বাকি সব ইজি হবে। জি স্যার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব, এই যোজনী বা যোজ্যতা বের করার নিয়ম। যোজনী বা যোজ্যতা বের করার নিয়ম, বেশ কয়েকটা নিয়ম রয়েছে। যোজনী বা যোজ্যতা বের করার কি মোটামুটি তিন চারটা নিয়ম রয়েছে। তার মধ্যে তোমাদের বইয়ে এটা যেটা পদ্ধতি রয়েছে, আমি এটা এখানে লিখেছি সুন্দরভাবে। আর অন্যান্য নিয়মগুলোর কথাও আমি বলবো, যে কিভাবে আমি যোজনী বা যোজ্যতা কি বের করতে পারি। তাহলে আমি প্রাথমিক যে নিয়মটা রয়েছে সেটা একটু দেখে নিই। যেখানে প্রথম নিয়মটা হচ্ছে যে হাইড্রোজেন বা ক্লোরিনের উপর ভিত্তি করে আমি কোনো মৌলের যোজনী বা যোজ্যতা বের করার জন্য যে কয়েকটি ধাপ অনুসরণ করব। প্রথমটা হচ্ছে যে হাইড্রোজেন বা ক্লোরিনের উপর ভিত্তি করে। তা হাইড্রোজেন বা ক্লোরিনের উপর ভিত্তি করে কিভাবে বের করা যায় দেখো। যে কোনো মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, এই কথাটা ভালো করে বোঝা দরকার। কোনো মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে কি হবে? যুক্ত হয়, সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। একটা উদাহরণ দেখো, যে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডে HCl এ এখানে দেখো যে হাইড্রোজেনের কয়টি পরমাণু এখানে? হাইড্রোজেনের কয়টি পরমাণু? একটি, তাই তো? হাইড্রোজেনের কয়টি জি পরমাণু? স্যার। একটি পরমাণু। একটি। ক্লোরিনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? একটি। একটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে আমি বলবো যে হাইড্রোজেনের যোজনী কত? এক। ঠিক একইভাবে বলতে পারো যে ক্লোরিনের একটি পরমাণু হাইড্রোজেনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? একটি। সেক্ষেত্রে একটি। ক্লোরিনের যোজনী কত? যোজনী বা যোজ্যতা এক। এক। বুঝতে পারছো না পারো নাই?
দ্বিতীয় উদাহরণটা দেখো, যে পানির যে উদাহরণটা রয়েছে H2O। এখানে দেখো অক্সিজেনের কয়টি পরমাণু, আমাদের টার্গেট কি, যে কোনো মৌলের একটি পরমাণু, একটি পরমাণু। এখানে অক্সিজেনের কয়টি পরমাণু? একটি পরমাণু। একটি পরমাণু। হাইড্রোজেনের কয়টির সাথে যুক্ত হয়েছে? দুইটির সাথে। দুইটির সাথে যুক্ত হয়েছে। তার মানে এখানে অক্সিজেনের যোজনী কত? যোজনী বা যোজ্যতা হলো 2। দুই। বুঝতে পারছেন না পারেন নাই? ঠিক পারছি। একইভাবে দেখো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এই যে সংজ্ঞায় কি বলেছে, কার কার কথা বলেছে? হাইড্রোজেন বা কি, ক্লোরিন। হাইড্রোজেন বা ক্লোরিন। তাহলে দেখো এখানে সোডিয়ামের কয়টি পরমাণু? একটি। একটি পরমাণু। ক্লোরিনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? একটি পরমাণুর সাথে। একটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তার মানে সোডিয়ামের যোজ্যতা কত? 1। ওয়ান। তাহলে এটা হলো প্রথম নিয়ম, তোমরা লিখে নাও। লিখে নাও, 1 নম্বর পয়েন্টটা লিখো, তারপরে পেজ আমি চেঞ্জ করছি। কোনো মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। ঠিক একইভাবে বলো দেখি, একটু লিখার ফাঁকে ফাঁকে একটু বলো দেখি, ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড, বলো দেখি এখানে ফসফরাসের যোজনী তাহলে কত হবে? থ্রি। 3। কিভাবে হলো? এই যে ফসফরাস ক্লোরিনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? 3টির সাথে। তিনটি। সুতরাং ফসফরাসের যোজনী এখানে কি? 3। এটা লেখা হয়েছে কি? জি স্যার। নাকি স্ক্রিনশট মারছো? না স্যার, লিখছি, চাইলে আচ্ছা। ছবিও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, পাশাপাশি এই উদাহরণগুলো একটু যে তোমরা লিখে রাখবে পরবর্তীতে চিন্তা করার জন্য, বুঝতে পারছো কি? যদিও তোমাদের বইয়ে অনেক উদাহরণ রয়েছে, তোমরা নিজেরাও এর তৈরি করতে পারবে। আচ্ছা, দ্বিতীয় যে নিয়মটা দেখো, অক্সিজেনের উপর ভিত্তি করে, কার উপরে ভিত্তি করে? অক্সিজেনের উপর ভিত্তি করে। তাহলে আগে নিয়মটা শিখে নিই, নিয়মটা কি, অক্সিজেনের উপর ভিত্তি করে কি বলতে চাই, যে কোনো মৌলের একটি পরমাণুর সাথে, টার্গেট কি, একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, কোনো মৌলের একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, সেই সংখ্যার দ্বিগুণ করলে, সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই মৌলের যোজনী পাওয়া যাবে। যেমন একটা উদাহরণ নাও, যেমন ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এখানে দেখো ক্যালসিয়ামের কয়টি পরমাণু? কয়টি পরমাণুর কথা বলা হয়েছে? কোনো মৌলে একটি পরমাণু, তাহলে এখানে ক্যালসিয়ামের কয়টি পরমাণু? একটি পরমাণু। একটি পরমাণু। অক্সিজেনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? দুইটি। হুম হুম, এখানে দেখে বলো। না, অক্সিজেন একটি পরমাণুর সাথে তাহলে ক্যালসিয়ামের একটি পরমাণু অক্সিজেনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? একটি। একটি। তাহলে একের দ্বিগুণ করো, দুই। 2। দুই। তার মানে ক্যালসিয়ামের যোজনী হলো কত? 2। দুই। ঠিক এখানে দেখো কার্বন, কার্বন মনোঅক্সাইড যেটা, কার্বন মনোঅক্সাইড, এখানে কার্বনের একটি পরমাণু অক্সিজেনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে? একটি পরমাণুর সাথে। একটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তার মানে এই দ্বিগুণ করো, 2। তার মানে কার্বনের যোজনী বা যোজ্যতা এখানেও কি, কার্বন মনোঅক্সাইডেও 2। দুই। আবার ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের এখানে তাকাও, হ্যাঁ, যে N2O5, এখানে বলো নাইট্রোজেনের কয়টি পরমাণু দুইটি। অক্সিজেনের কয়টির সাথে যুক্ত হয়েছে? পাঁচটির সাথে। 5টি। তাহলে তাহলে নাইট্রোজেনের একটি পরমাণু অক্সিজেনের কয়টির সাথে যুক্ত হইতো? 2.5, রাইট? জি স্যার। এখানে নাইট্রোজেনের 2টি পরমাণু অক্সিজেনের 5টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে নাইট্রোজেনের একটি পরমাণু অক্সিজেনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হইতো? 2.5 না, 2 দিয়ে ভাগ করো। 2.5। এখন এই সংখ্যাটার দ্বিগুণ করো, এই সংখ্যাটার দ্বিগুণ করলে কত আসবে? 5। তার মানে নাইট্রোজেনের যোজনী 5। কি বুঝতে পারছেন না পারেন না এটা? পারছি স্যার। কি বুঝলে বলো দেখি, এই নিয়ম অনুসারে এখানে বলবে, নিয়ম অনুসারে বলতে এখানে হবে। বলি নাইট্রোজেনের যোজনী হচ্ছে দুই আর হুম, নাইট্রোজেনের নাইট্রোজেনে আমি বলি উল্টা হয়ে গেছে।
নাইট্রোজেনের পরমাণু 2টি আছে এবং অক্সিজেনের পরমাণু 5টি আছে। তো নাইট্রোজেন 2টি পরমাণু দিয়ে অক্সিজেনের 5টা পরমাণুকে ধরছে। হুম। এই জন্য হচ্ছে যোজ- যোজনী হচ্ছে 5। তাহলে এটার সাথে কই মিললো কথাটা? কোনো মৌলের একটি পরমাণুর সাথে। বলতে স্যার, অক্সিজেনকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে তো ওখানে 2.5 আসতেছে, 2.5 হচ্ছে দ্বিগুণ করলে তো 5 আসতেছে আবার। সাদিয়া কি বুঝলে বলো? এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু পাঁচটা অক্সিজেন পরমাণুকে ধরছে, হুম। সেক্ষেত্রে একটা নাইট্রোজেন পরমাণু 2.5 অক্সিজেন পরমাণুকে ধরছে। তো তো এইটার দ্বিগুণ করতে হবে। এই জন্য ওটার সাথে নিয়ম অনুসারে কি এইটার এখন কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। তাহলে দ্বিগুণ যোগ করলে কত করতে হবে? হবে, 5 যোগ হবে। করলে 5 আসছে। 5 আসবে, এই তো। আচ্ছা, লেখা হয়েছে কি এটা? লেখা কি হয়েছে? বলছি লেখা হয়েছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে 3 নম্বরে আমরা যাই। 3 নম্বরটা হচ্ছে চার্জের সংখ্যা। চার্জের চার্জের সংখ্যাটা একবারে সহজ। এটা যৌগমূলকের ক্ষেত্রে বলা হচ্ছে। যৌগমূলকের ক্ষেত্রে চার্জের সংখ্যাই হলো তার যোজনী বা যোজ্যতা। যৌগমূলকের ক্ষেত্রে চার্জের সংখ্যাই হলো তার যোজনী বা কি যোজ্যতা। যৌগমূলকটা কি সেটা আমরা পরে দেখবো, এটা হয়তো বা তোমরা অনেকেই জানো। হ্যাঁ। তো এইখানে দেখুন কি আছে, NH4, অ্যামোনিয়াম, তাই না? এটার যোজ্যতা কত? এইটার যে চার্জের মানটা কত বলো দেখি। চার্জের মান কত? প্লাস কত? 1 ওয়ান। প্লাস 1। +1। তার মানে এর যোজনী 1। এর যোজনী কত? 1। যোজনীর সময় তোমার প্লাস মাইনাস কোনোটাই আমরা বলবো না, যোজনী শুধুমাত্র একটা সংখ্যা। ঠিক এটার ক্ষেত্রে দেখো, কার্বনেট, চার্জের মান কত? -2। -2। 2 তার মানে যোজনী হচ্ছে কত? 2। 2 তারপর হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট যেটাই বলি না কেন, হাইড্রোজেন কার্বনেট চার্জের মান হচ্ছে, চার্জের মান কত বলো? -1। -1। তার মানে যোজনী হচ্ছে 1। শুধু 1। তাহলে যৌগমূলকের ক্ষেত্রে তোমার তার চার্জের যে মানটা রয়েছে সেই মানটার অর্থাৎ পজিটিভ ভ্যালুটাই হলো কি আমাদের যোজনী বা যোজ্যতা। আর আরেকটা রয়েছে নিষ্ক্রিয় গ্যাস, যেটা যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের শেষ শক্তি স্তর পূর্ণ থাকায় তাদের যোজনী শূন্য। অর্থাৎ পর্যায় সারণীতে 18 নম্বর যে গ্রুপটা রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেরন, রেডন, হ্যাঁ, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী বা যোজ্যতা কত? 0। মনে থাকবে তো? কি লেখা হয়েছে? স্যার একটু। নিষ্ক্রিয় গ্যাসসমূহের শেষ শক্তি স্তর পূর্ণ থাকায় তাদের যোজনী 0 হয়। স্যার লেখা হয়েছে। তাহলে যোজনী আমরা বের করতে পারবো না খুব সহজে? জি স্যার। এরপরে আর একটা নিয়ম রয়েছে, এটাও তোমরা মনে রাখতে পারো, যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় যদি দেখো তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একটি, দুইটি বা তিনটি বা চারটি। কি বলেছি, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? একটি, দুইটি, তিনটি বা চারটি। তাদের যোজ্যতা বা যোজনী যথাক্রমে 1, 2, 3, 4। 1 2 3 4। বুঝতে পারছেন? জি স্যার। জি আর স্যার। আর যদি দেখো তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যথাক্রমে 7, 6, 5, 7, 6, 5, সেক্ষেত্রে তাদের যোজনী বা যোজ্যতা কত হবে? 1, 1 2 3। 1, 2, 3। আর নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে তাদের তো অরবিটাল পূর্ণ
পূর্ণ থাকার কারণে শূন্য হবে। শূন্য হবে, শূন্য ঠিক আছে। হবে। এটা একটা নিয়ম, এটা দিয়েও খুব সহজে বের করা যায়। আর এছাড়া পর্যায় সারণী থেকেও তোমরা খুব সহজে বের করতে পারবে গ্রুপ ওয়ানের মৌলসমূহের তোমার যোজনী বা যোজ্যতা ওয়ান, গ্রুপ টু এর কত, 2। 2। আচ্ছা, এরপরে গ্রুপ 13-তে যাও, গ্রুপ 13 এর 3, গ্রুপ 14 এর 4, আর গ্রুপ 15 এর কত হবে, 5। 5। গ্রুপ 15 এর হবে 3। তারপরে 15 পর কি 16, গ্রুপ 16 এর ক্ষেত্রে হবে 2। আর গ্রুপ 17 কি হ্যালোজেন গ্রুপ না, গ্রুপ 17টা কি হ্যালোজেন গ্রুপ তো নাকি? জি স্যার, ওখানে হ্যাঁ। এক হ্যাঁ, হবে। তাদের এই যোজনী বা যোজ্যতা হবে কত, 1। এক। আর 18 গ্রুপের মৌলসমূহের যোজনী কত, 0। 0। হ্যাঁ, শূন্য। এইভাবে খুব সহজে আমরা কি মনে রাখতে পারি। আর তোমাদের বোর্ড বইয়ে এখানে পৃষ্ঠা নাম্বার কত একটু বলে দিই, তোমাদের এখানে কাজে লাগবে এটা। বোর্ড বইয়ে কত পৃষ্ঠা, রাসায়নিক বন্ধন 82, এখানে দেখো 86 পেজ, পেজ নাম্বার 86, পেজ নাম্বার 86। হ্যাঁ, এখানে আসো দেখি একটু, বের করছি স্যার। আছে না, একটু এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি দেখি এই যে দ্বিতীয় যে টেবিলটা রয়েছে, দ্বিতীয় টেবিলটা আছে না, আচ্ছা এখানে একটু ক্যালসিয়ামের দিকে তাকাও। ক্যালসিয়ামের যোজনী কত বলেছে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজনী কত বলেছে, বলো বলো, আমার কথা কি শুনতে পাচ্ছ? 1 স্যার। আরে বইটা দেখে বলো। 86 পেজ, ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজনী কত দেওয়া আছে, কত দেওয়া স্যার আছে? 2 নাম্বার ছকটা থেকে। হ্যাঁ, 2 নাম্বার ছক থেকে, হ্যাঁ। ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজনী কত দেওয়া রয়েছে বলো, 2। 2। এই 2 টুটা, আছে। 2 যে আসলো কোন নিয়ম অনুসারে আসলো বলো দেখি, মনে আছে কিনা? নাই? ক্যালসিয়ামের গ্রুপ তো হচ্ছে স্যার 2 না? ক্যালসিয়াম, আমি বলি, ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে তো 2টি ইলেকট্রন থাকতেছে সেজন্য। তাই না? কেন এই নিয়মটা তা মনে আমি নেই যেটা যে বলছি কোন ওটাও তো হবে। মৌলের, কোন মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তার হ্যাঁ, সংখ্যাকে 2টি ওই ক্লোরিন মৌলের পরমাণু। কি বলা হয়, যোজনী বলা হয়। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের দিকে তাকাও, ক্যালসিয়ামের একটি পরমাণু ক্লোরিনের কয়টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে, 2টি পরমাণু। 2টি, এই কারণে ক্যালসিয়ামের যোজনী কত, 2। আর তুমি 2। যেটা বলছো সেটা তো বের করার নিয়ম, মানে বিকল্প যে নিয়মটা ওইটা বলছি। আচ্ছা, তারপরটা দেখো দেখি, এই যে আয়রনের দিকে তাকাও, ফেরাস ক্লোরাইড আছে না, FeCl2, ফেরাস ক্লোরাইড পাইছো? জি স্যার, এ- পাইছি। এই ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী কত, 2। 2। 2। আবার ফেরিক ক্লোরাইডের দিকে দেখো, আয়রনের যোজনী কত, 3। 3। কোন নিয়মে হলো, যে কোন মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিনের সাথে যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নাইট্রোজেনের দিকে তাকাও, একবার শেষেরটা, যেমন অ্যামোনিয়া, NH3, NH3, এখানে দেখো নাইট্রোজেনের যোজনী কত, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজনী 3 ব্যবহার হয়েছে, কিন্তু হ্যাঁ, কিভাবে হলো, কোন নিয়ম অনুসারে, ওই যে কোন মৌলের তিনটা একটি পরমাণু হাইড্রোজেন স্যার পরমাণু যুক্ত হয়েছে। যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে কি নাইট্রোজেনে হয়, একটা হ্যাঁ, যুক্ত নাইট্রোজেনের হয়, একটি পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে কি হয়, যুক্ত হাইড্রোজেন হয়। পরমাণুর সাথে যুক্ত হয়, আচ্ছা, সেই। আচ্ছা মিথেনের দিকে তাকাও, কার্বন যেটা, যেখানে কার্বন আছে ডান দিকে, শেষ থেকে দ্বিতীয়টা, এখানে দেখো মিথেনে CH4, মিথেন, এখানে কার্বনের যোজনী কত, 4। কার্বনের যোজনী কত, 4। এখানে দেখো 4। কার্বনের একটি পরমাণু হাইড্রোজেনের 4টি পরমাণুর সাথে যুক্ত হওয়ার কারণে কার্বনের যোজনী 4। কার্বন যোজনী 4 হয়েছে। আর অন্যদিকে কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী 2। কেমনে 2 হলো সেটা আমাকে বলো, কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী 2। কার্বন কার্বন 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। আমি শেষ। তুষ্মিক, তোমার মনে আছে এই যে না কার্বন স্যার, মনোক্সাইড, কার্বন হচ্ছে
স্যার কার্বন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এবং অক্সিজেনের দ্বিগুণ করলে সেটা হচ্ছে ওর যোজনী, এই জন্য। তুষমির কি আসো না প্লাইছো? স্যার আছি। হ্যাঁ বলো, কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী 2 কিভাবে, কোন নিয়মে অনুসারে হলো? স্যার দ্বিগুণ হয়েছে সেই জন্য। কিসের দ্বিগুণ হলো? কথাটা ঠিকভাবে বলো। মানে এখানে কিভাবে বলবো? কার্বনের একটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে, একটি তাহলে তো পরমাণুর সাথে দ্বিগুণ যুক্ত করলে হয় 2। এবং সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই মৌলের যোজনী বা যোজ্যতা আচ্ছা, পাওয়া যায়। তাহলে এখন দেখো, আমরা এখানে কিছু কিছু মৌল দেখতে পেয়েছি, যেমন আয়রন, আয়রনের যোজনী কত আছে, 2 3, তাই না? তারপরে লেডের যোজনী কত আছে, 2 4, আছে না? নাইট্রোজেন যোজনী কত আছে, 3 5 দেওয়া আছে, আছে কি নেই বলো? ফসফরাসের যোজনী 3 5 দেওয়া রয়েছে। কপারের যোজনী আছে 1 2, অর্থাৎ একাধিক যোজনী, একের অধিক যোজনী। আবার সালফারের ক্ষেত্রে 2 4 6 দেওয়া আছে না নেই বলো? আছি স্যার। আছে। এগুলোকে বলছি আমরা পরিবর্তনশীল যোজনী। কি বলবো? পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল এটা একটু যোজনী। লিখতে হবে তোমাদেরকে। পরিবর্তনশীল যোজনী কাকে বলে? যে মৌলের একাধিক যোজনী আছে, যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। এটা একটু লিখে নাও দেখি 1 মিনিটের মধ্যে। যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। লেখা হয়েছে? আগে বলো লেখা হয়েছে কিনা। 1 লাইন লিখতে কতক্ষণ লাগবে বলো? তো ওটা তো লেখা হয়েছে, নিচের আমার গুলো লেখা হয়েছে। লিখতেছিলাম। হ্যাঁ, নিচের গুলো যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবে, লাইন টু লাইন। মানে এখানে কপার এবং মার্কারি এই দুটোর পরিবর্তনশীল যোজনী যথাক্রমে 1 ও 2। নাইট্রোজেন এবং ফসফরাসের হয় 3 এবং 5, যেন মনে রাখতে পারো খুব সহজে। কার্বন, লেড, টিন এদের যথাক্রমে 2 4 6। সালফারের একটু ব্যতিক্রম, 2 4, না সরি, যে কার্বন, লেড, টিন 2 4, আর সালফারের একটু বেশি আরেকটা রয়েছে সেটা 6, 2 4 6। আর আয়রনের 2 3। এগুলো বহু নির্বাচনের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। মারো স্ক্রিনশট। লেখা হয়েছে স্যার। লেখা হয়েছে, স্ক্রিনশট মারোনি তো? আচ্ছা, না মারলে স্যার। মারছো, কোনো সমস্যা নেই। এখন যদি লেখা হয়ে থাকে, এগুলো একটু কৌশলে মনে রাখবে, ঠিক আছে? দুটোর মধ্যে একটু, ওই যে কপার আর মার্কারের মধ্যে একটা, তোমরা মেয়েরা তো ছন্দ তৈরি করতে পারো, ওইভাবে একটু ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো সক্রিয় যোজনী। এটা লিখে নাও, এগুলো সহজ পড়া। আমরা একবারে শেষের দিকে আসছি। সক্রিয় যোজনী। কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে? কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে? লেখা হয়েছে?
জি স্যার। আচ্ছা, উদাহরণটা জি লিখেছো? স্যার। উদাহরণ যেমন কার্বন ডাই অক্সাইড যৌগে জি কার্বনের স্যার, সক্রিয় যোজনী হলো 4, জি স্যার। লেখা হয়েছে এটা? জি লিখছি স্যার। স্যার পুরোটাই। আচ্ছা বলো দেখি যে এই কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 4 কেন? কিভাবে 4? কারণ স্যার কার্বনটা কারণ অক্সিজেন কার্বন দুইটা অক্সিজেনের আর সাথে যুক্ত হয়েছে এবং অক্সিজেন অক্সিজেনের জন্য এটা ডাবল। হুম, এই তো বুঝে গেছো এখন। তাহলে যোজনী বা যোজ্যতার নিয়ম বের করা সহজ না অনেক? জি স্যার। হ্যাঁ সহজ, হ্যাঁ। এই যে 4টা নিয়ম খালি মনে রাখবে। আর পাশাপাশি পরিবর্তনশীল যোজনীগুলো, যেগুলোর যেসব মৌলের একাধিক যোজনী রয়েছে, এগুলো 2-4 বার মনোযোগ সহকারে পড়লে এমনিতেই মনে থাকবে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা যাই যে সুপ্ত যোজনী। আরেকটা রয়েছে সুপ্ত যোজনী। এখান থেকে যে অনেক সময় নাম্বারে প্রশ্ন চলে আসে যে সুপ্ত যোজনী এই বের করতে বলে। তাহলে সুপ্ত যোজনীটা কি সেটা আগে পড়ে নাও, আর তোমরা আন্ডারলাইন গুলো দিও। যে কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও কোন যৌগে মৌলটির সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। আগে সংজ্ঞাটা লিখো, উদাহরণটা দিয়েই তুমি বুঝে যাবে সংজ্ঞায় কি বলতে চাচ্ছে। কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও কোন যৌগে মৌলটির সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও কোন যৌগে মৌলটির সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। লেখা হয়েছে স্যার। সবটা লিখছো? না, কার্বনের সর্বোচ্চ যোজনী ওখানে লিখিনি। হ্যাঁ, এটা উদাহরণটা লিখে নাও, তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে। এটা তো একটা সূত্র, ওই যে সংজ্ঞা থেকে আমরা এটা লিখছি যে সুপ্ত যোজনী সমান সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তুমি এটা লিখো, পরে আমি একটা অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, বা এটা দিয়েও বুঝতে পারবে। যেমন এখানে উদাহরণে বলা হয়েছে যে কার্বন মনোঅক্সাইড, এই তো। এখন এই যৌগটিতে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বনের সক্রিয় যোজনী কত বলো এখানে? সক্রিয় যোজনী কত বলো দেখি? কার্বনের একটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে, 2 দিয়ে গুণ করো। তার মানে এই যৌগটিতে, কার্বন মনোক্সাইড যৌগটিতে কার্বনের সক্রিয় যোজনী যোজনী কত? 2। আর কার্বনের সর্বোচ্চ যোজনী কত বলো দেখি? কিছুক্ষণ আগে তোমাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ যোজনী কত? 4। আর সুপ্ত যোজনী কাকে বলে? যে সর্বোচ্চ যোজনী থেকে তোমার বিয়োগ সক্রিয় যোজনী। সক্রিয়, মানে ওই যে যৌগটার কথা বলা হচ্ছে ওই যৌগতে ওই মৌলটির যোজনী কত সেটা। তাহলে বিয়োগ করলে কত হবে সুপ্ত যোজনী? 2। টু। তাহলে 4 - 2, তার মানে কত বের হলো? 2। ঠিক আছে, এখান থেকে অনেক সময় গণিত অঙ্কগুলো আসে। ঠিক একইভাবে যেমন যে সালফার ডাইঅক্সাইড বলো দেখি, সালফার ডাইঅক্সাইড, তাহলে এই সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। সালফারের 6, তাই না? সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। আর এই সালফার ডাইঅক্সাইডে তোমার সালফারের সক্রিয় যোজনী কত? 4। 4। তাহলে সুপ্ত যোজনী হচ্ছে কত? 2। 2। 2। কি ক্লিয়ার হতে পারছো তো নাকি যে সুপ্ত যোজনী কেমনে বের করা যাবে? জি স্যার। জি তার স্যার। মানে দুটো জিনিস জানতে হবে, যে তার সর্বোচ্চ যোজনীটা কত, আর যৌগটিতে তার সক্রিয় যোজনী কত। তাহলে যৌগ দেখেই তুমি সক্রিয় যোজনীর কথা বলতে পারবে, আর অন্যদিকে সর্বোচ্চ যোজনীর কথাটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই যে উদাহরণগুলো দেওয়া আছে লাল চিহ্নিত, হ্যাঁ, যে মৌলগুলো রয়েছে, এগুলোর
সুপ্ত যোজনী বের করবে তোমরা বাসায়, একটু লিখে নাও। আয়রন ক্লোরাইড, এই যে এটার নিচে এইরকম দাগ দিবে যে কোনটা চাওয়া হচ্ছে, ঠিক আছে, দাগ দিবে। এখানে কিন্তু নাইট্রোজেন, এখানে সালফার, এটাতেও সালফার, এটাতে ফসফরাস, এটাতে কার্বন। প্রশ্নগুলো এরকম হয়, যৌগটিতে আয়রনের সুপ্ত যোজনী কত, সুপ্ত যোজনী কত। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী কত বলো দেখি, আয়রনের সর্বোচ্চ কত, কারো মনে আছে? নাহলে বই দেখে বলো। 3, কত? 3। 3, 3। হ্যাঁ, 3 বলতেছিলাম। 3, আচ্ছা। আর এই যৌগটাতে কত বলো, যে আয়রনের এই 2। যৌগটাতে আয়রনের হ্যাঁ, যোজনী 2। হ্যাঁ, যৌগটিতে আয়রন এর সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী কত? 2, তাই না? 2। 2। কোন নিয়মে 2 মনে আছে তো? যে কোনো মৌলের একটি পরমাণু যতটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যাকে। তাহলে সুপ্ত যোজনী কত বলো? অতএব আয়রনের 1। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী 3 - 2, তার মানে 1। তাহলে বাসায় যে বাকি যে মৌলগুলো রয়েছে যেটা লাল চিহ্নিত, হ্যাঁ, যে সেটার নিচে দাগ দিবে কলম দিয়ে, আর এগুলো সুপ্ত যোজনী বের করবে। পারবো তো নাকি? জি ঠিক। স্যার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই তাহলে। ও, আরেকটুখানি বাকি বাকি পড়ে গেছে, যে আমরা তো দেখেছি যে কোনো কোনো মৌলের একাধিক যোজনী রয়েছে, তাই না? আছে না একাধিক যোজনী? আছে। আচ্ছা। যেমন আয়রনের ক্ষেত্রে 2 আর 3 পেয়েছো, তাই না? হুম। সেক্ষেত্রে উচ্চারণে কি হবে, যেটা কম সেটাতে আস, সেটা কি আস, আর যেটাতে বেশি সেটা উচ্চারণটা কি হবে, ইক। বুঝনি? স্যার, এক্সাম্পল দিয়ে বুঝায় দেন। হ্যাঁ, অবশ্যই। এক্সাম্পল দিয়ে বুঝাবো, তাই না? যেমন যে একটা উদাহরণ দেখি, যে এরকম ছিল না আয়রন ক্লোরাইড, এই দুইটাই তো আয়রন ক্লোরাইড, বুঝা হয়েছে? হুম। এখানে যোজনী কত ব্যবহার, এখানে আয়রনের যোজনী কত, 2, এটাতে আয়রনের যোজনী 3। তো 3। যেটাতে কম হয়, আয়রন মানে কি, এই যে এফিটা কোথা থেকে আসছে, ফেরাস। ফেরাম কথাটা ফেরি। থেকে না? তাহলে এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, কি ফেরাস, ফেরাস ক্লোরাইড, ক্লোরাইড। আর এটার উচ্চারণ কি হবে বলো? ফেরিক ফেরিক ক্লোরাইড। ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। ঠিক কিভাবে, যেমন স্টেনাস ক্লোরাইড, স্টানিক ক্লোরাইড, একটা আছে আস, অর্থাৎ একটা উচ্চারণে যেটাতে যোজনী, মানে ছোট যোজনীটা যেটাতে ব্যবহার হবে সেটাতে উচ্চারণটা হবে আস, আর যেটাতে বড় যোজনীটা ব্যবহার হবে সেটা উচ্চারণটা কি হবে, ইক। ক্লিয়ার? আমরা সামনের দিকে যত যাব এগুলো নিয়ে আলোচনা হবে আরো, অতএব টেনশনের কোনো কারণ নাই। বুঝতে পারছেন না পারেন নাই? পারছি স্যার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।